নমস্কার। পেতনির প্রতিশোধের পরবর্তী পর্ব আজকে শোনাব। তনয়া আর চলতে পারছে না, তার সারা শরীরটা জ্বালা করছে। সে অন্ধকারে অনেক কষ্টে এগোচ্ছে। সুড়ঙ্গটা বড় হতে হতে এখানে বেশ বড় হয়েছে। চারপাশটা আবার আবছা দেখা যাচ্ছে। সুড়ঙ্গের উপরের ছাদের এক জায়গা দিয়ে অল্প অল্প জল নিচে এসে পড়ছে। তনয়া জল খাওয়ার জন্য তার শরীরের বালি কাদাগুলো ধুয়ে ফেলার জন্য জলের কাছে গেল। সে আগে আগে জলের নিচে দাঁড়ানো সমীচীন মনে করল না। সে আগে একটা আঙুল জলের নিচে রাখল। তার আঙুলটা জ্বলে উঠল। সে আঙুলটা সাথে সাথে সরিয়ে নিল। এবার আঙুলটা চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে সেখান থেকে সরে গিয়ে নিচে বসে পড়ল। অনেকক্ষণ পর তার যন্ত্রণাটা একটু কমল। সে আঙুলটার দিকে তাকিয়ে দেখল আঙুলটা ঝলসে গেছে। জলটা ফুটন্ত গরম জলের মতো গরম। ভাগ্যিস সে তার পুরো শরীরটা জলের তলায় দেয়নি, তাহলে কি যে হতো। তনয়া এবার উঠে দাঁড়িয়ে সামনে এগোচ্ছে। কিছুটা যাওয়ার পর সে দেখতে পেল সুড়ঙ্গের উপরটা দিয়ে বড় বড় বৃষ্টির ফোঁটার মতো জল পড়ছে, আর জলটা সুড়ঙ্গের এক পাশের দেওয়ালের নিচে একটা ফাটল রয়েছে, সেখান দিয়ে নিচে নেমে যাচ্ছে। তনয়া অবাক হয়ে তাকিয়ে রইল জলের দিকে। তার জল খাওয়ার জন্য প্রাণ ফেটে যাচ্ছে, কিন্তু এখন আর জল দেখে তার লোভ হচ্ছে না, কারণ সে বুঝতে পেরেছে খাওয়ার জল, খাবার এই সুড়ঙ্গে সে পাবে না। তাকে এরকম কষ্ট করেই চলতে হবে। তনয়া ভাবছে সুড়ঙ্গের ওপরটাতে হয়তো অনেক ফাটল আছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জল ফাটল দিয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে এভাবে বৃষ্টির মতো ঝরে পড়ছে। তনয়াকে এই জল পেরিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে তার ঝলসে যাওয়া আঙুলের দিকে তাকালো। তারপর অন্য একটা আঙুল জলের তলায় দিয়ে সাথে সাথে আঙুলটা সরিয়ে নিল। এই জলটা ঠান্ডা। সে এবার পাশে একটু সরে গিয়ে জলের নিচে আবার তার আঙুল রেখে সাথে সাথে সরিয়ে নিল। এখানকার জলটা ফুটন্ত গরম জলের মতো গরম। এবার সে বিভিন্ন জায়গায় জলের নিচে দিয়ে দেখল, আর সে অবাক হলো। একই জল পড়ছে, অথচ জলটা কোথাও গরম কোথাও ঠান্ডা। তাকে খুব সাবধানে গরম জল এড়িয়ে ঠান্ডা জলের ভেতর দিয়ে এগোতে হবে। এমনিতেই তার গায়ে ফোস্কা পড়ে আছে, তার উপর এই গরম জল পড়লে তার যন্ত্রণার আর সীমা থাকবে না। তনয়া এবার দেওয়ালের ফাটল যেদিকে, তার বিপরীত দিক দিয়ে কোন জায়গায় গরম জল আর কোন জায়গায় ঠান্ডা জল ভালো করে হাত দিয়ে দেখে নিয়ে গরম জল এড়িয়ে ঠান্ডা জলের ভেতর দিয়ে এগোচ্ছে। তার সারা শরীরের জ্বলন আরও অনেক গুণ বেড়ে গেল, কারণ জলটা প্রচণ্ড নোনতা। সে জল পেরিয়ে একটুখানি এগিয়ে গিয়ে দেখল সুড়ঙ্গের পথ বন্ধ। এবার সে কি করবে? বেরোনোর কোনো পথ তার নজরে আসছে না। তার হঠাৎ মনে হলো নিচের ফাটলের যেখান দিয়ে জলটা নিচে নেমে যাচ্ছে, ওটাই কি পথ? দেখতে হবে তো। ধৈর্য হারালে চলবে না। সে এখন খুব সতর্ক। সে আবার একই রকমভাবে ঠান্ডা জল গরম জল দেখে নিয়ে ঠান্ডা জলের ভেতর দিয়ে ফাটলের কাছে গেল। এখান দিয়ে ঠান্ডা জল আর গরম জল একসাথে মিশে নিচে চলে যাচ্ছে। সে ফাটলের কাছে হাত দিয়ে দেখল জলটা এখানে ঈষদষ্ণু। সে ফাটলের এক পাশের মাটিতে চাপ দিল। কিছুটা পাথুরে মাটি ভেঙে জলের সাথে নিচে চলে গেল। আরেক পাশে চাপ দিল। এখানকার মাটি বেশ শক্তপোক্ত। এই ফাটলের মধ্য দিয়েই সে নিচে যেতে পারবে। তনয়া নামার জন্য কোনো ধাপ আছে কিনা সেটা ঠান্ডা মাথায় দেখতে লাগলো। জলের ধারা দ্রুত গতিতে নিচের দিকে নেমে যাচ্ছে।
সে কিছুই দেখতে পাচ্ছে না। সে মনে মনে বলল, এত পথ যখন পেরিয়েছি তখন বাকি পথটুকুও আমাকে যে করেই হোক পেরোতে হবেই। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এগিয়ে যাব। সে ফাটলের ভেতর দিকে কি আছে সেসব কিছু চিন্তা না করেই ফাটলের পাশে থাকা শক্ত জায়গায় চেপে ধরে নিচের দিকে শরীরটাকে নিল। হাতের আঙুল তালু সব প্রচণ্ড যন্ত্রণা করছে। তার চোখে জল এসে গেছে, তাও সে নিচের দিকে ঝুলছে। তার গা বেয়ে উপরের নোনতা জল নিচে পড়ছে। সে পা দিয়ে খোঁজার চেষ্টা করছে কোনো ধাপ বা উঁচু জায়গা আছে কিনা যেটাতে সে পা দিতে পারে। সে হাত ছেড়ে দিলে নিচে গিয়ে যদি কোনো পাথরের ওপর পড়ে তাহলে তার হাড়গোড় আর আস্ত থাকবে না, এই আশঙ্কা তার মনে জাগছে। কিন্তু অত ভাবলে তো চলবে না, তাকে লক্ষ্যে পৌঁছতে হলে ঝুঁকি নিতেই হবে। তনয়ার পায়ে মাটি পাথর কোনো কিছুই বাঁধছে না। সে মা কালীর নাম নিয়ে হাত দুটো ছেড়ে দিল। নিচে জলে পড়ল। জলে ঝপাত শব্দ হলো। জলের প্রচণ্ড স্রোত। প্রবল স্রোতে সে ভেসে সুড়ঙ্গের যে পাশটায় যাচ্ছে তাকে তার বিপরীত পাশটায় যেতে হবে, কারণ সেই দিকটাতেই মাটি আছে। জলটা এখানে বেশ গভীর। সে সাঁতার কেটে স্রোতের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একসময় তার হাত দুটো কেমন লেগে যাচ্ছে। সে সাঁতার কাটতেও পারছে না। নোনতা জল তার মাঝে মাঝে মুখে গিয়ে তার বমি আসছে। সে মনে মনে ভাবল, নেতিয়ে পড়ছি কি আমি? আমাকে স্রোতের সাথে লড়াই করতেই হবে। তনয়া এবার স্রোতের বিপরীতে যাওয়ার জন্য প্রাণপণে সাঁতার কাটতে লাগলো। অবশেষে সে সফল হলো। সে পাড়ে উঠল। সুড়ঙ্গটা এখানে অনেক বড়, ছাদটাও বেশ উঁচুতে। তনয়া পাড়ের ওপর শুয়ে পড়ল। তার সারা শরীরে প্রচণ্ড জ্বালা হচ্ছে, ছটফট করছে সে। তার শরীরের ফোসকাগুলো জলে ভিজে নরম হয়ে গলে গেছে, সেখানে ঘায়ের মতো দেখাচ্ছে। সে শুতেও পারছে না। নিচে পাথর, বালি, কাদা। সে ধীরে ধীরে উঠতে চাইল। আর কতদূর তাকে যেতে হবে সে জানে না। তনয়া আশেপাশে তাকালো। কিচ্ছু নেই এখানে। কেমন একটা ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। সে মাঝে মাঝে বিকট অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ পাচ্ছে। সে কোনো দিকে কান না দিয়েই এগিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে তার পাশ দিয়ে কারা চলছে। ঢপ ঢপ পায়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সে তাদের দেখতেই পাচ্ছে না। তনয়া এবার আবছা আলোয় দেখল সামনে বড় বড় পাথর এলোমেলোভাবে একটির সাথে আরেকটি জুড়ে থেকে সুড়ঙ্গের পথটা বন্ধ করে রেখেছে। পাথরগুলো সুড়ঙ্গের ছাদের থেকে প্রায় 1-1.5 হাত নিচে রয়েছে। তনয়া পাথরের ওপরে কি আছে সেটা দেখতেই পাচ্ছে না। এখান দিয়েই তাকে যেতে হবে। সে পাথরের ওপরে উঠতে গিয়ে কয়েকবার ধপাস খেয়ে নিচে পড়ল। কারা যেন হেসে উঠল। সে সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার উঠতে লাগল। এভাবে সে অনেক কষ্টে পাথরের ওপরে উঠল। সে ওপারে নদী দেখছে, কিন্তু এ নদীর জল সাদা দেখাচ্ছে। সে হতাশ হয়ে পাথর বেয়ে সাবধানে ওপারে নামল। নামতে গিয়ে তার শরীরে ঝলসে যাওয়া কোনো কোনো জায়গায় আঘাত লেগে রক্ত বেরোতে লাগলো। এখানটা প্রচণ্ড ঠান্ডা। তনয়া শীতে ঠকঠক করে কাঁপছে। নদীটা খুব ছোট। নদীটা বরফের চাদরে ঢাকা রয়েছে। সে মা কালীকে স্মরণ করে বরফের ওপর পা দিল। বরফ বেশ শক্ত আছে, বরফ ভাঙল না। তার পাটা ঠান্ডায় জ্বলে উঠল। এবার সে আরেক পা ফেলল। এভাবে সে জোরে বরফের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। মাঝ নদীতে গিয়ে সে হঠাৎ করে বরফের চাদর ভেদ করে নিচে পড়ে গেল। এখানকার বরফ নরম, নদীটা বেশ গভীর। সে পায়ের নিচে মাটি বা বরফ কিছুই পাচ্ছে না। সে পাশের বরফ ধরছে, বরফ ভেঙে যাচ্ছে। চারদিকটায় বরফ রয়েছে, তাই সে সাঁতার কেটে এগোতে পারছে না।
তনয়া মহা জ্বালায় পড়েছে। এদিকে শরীরটা ঠান্ডায় প্রচণ্ড জ্বালা করছে। সে মাথা স্থির রেখে বরফ ভেঙে ধীরে ধীরে সাঁতার কেটে এগোচ্ছে। কিছুটা যাওয়ার পর সে আবার শক্ত বরফ পেল। এবার সে বরফের ওপর উঠল। তারপর হেঁটে নদীর পাড়ে গিয়ে বসে পড়ল। তার শরীর ফুলে গেছে, সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা করছে, হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। সে নিজেই নিজের হাতে পায়ে খুব সাবধানে ধীরে ধীরে ম্যাসাজ করতে লাগলো। ম্যাসাজ করার ফলে তনয়ার হাতে পায়ের অবশ ভাবটা কেটে গেছে। সে উঠে দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো। শীতে সে ঠকঠক করে কাঁপছে। শরীর আর তার সাথ দিচ্ছে না। মনের জোরে সে শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে নানা রকমের অদ্ভুত ধরনের গাছ রয়েছে। তনয়ার নাকে সুন্দর মিষ্টি একটা গন্ধ এলো। সে সেই সুমধুর গন্ধে আকৃষ্ট হয়ে গাছটির কাছে যাচ্ছে। গাছটিতে কোনো ফুল বা ফল নেই। গাছটি দিয়ে মন মাতানো সুগন্ধ বেরোচ্ছে। তনয়ার কেমন মাথাটা ঝিনঝিন করছে। হঠাৎ মাথাটা ঘুরে উঠল। সে বসে পড়ল। নিচের দিকে তাকিয়ে সে দেখতে পেল বড় ছোট নানা রকমের পোকামাকড় গাছটির নিচে মরে পড়ে আছে। তনয়ার মনে প্রশ্ন জাগল, এই গাছের গন্ধ শুকে এই পোকামাকড়গুলো মরেনি তো? আমারও তো মাথাটা ঘুরছে। তনয়া তাড়াতাড়ি উঠে গাছটির কাছ থেকে দূরে সরে গেল। তনয়ার এবার চোখ পড়ল তার সামনে থাকা দুর্বার মতো দেখতে এক রকমের ঘাসের উপর। ঘাসগুলোতে ছুঁচালো কাটা ভর্তি। আরেকটু হলেই সে ঘাসের ওপর পা তুলে দিত। সে ঘাসগুলোর পাশ কাটিয়ে সামনের দিকে এগোতে লাগলো। এবার সে সামনে আর কোনো বিপজ্জনক গাছ আছে কিনা সেটা দেখে নিয়ে তবেই পা ফেলছে। তনয়ার সামনে একটা অপূর্ব সুন্দর গাছ পড়ল। গাছটির ভেতর থেকে এক অদ্ভুত রঙিন আলো নির্গত হচ্ছে। তাতে করে গাছটিকে দেখতে অসাধারণ লাগছে। তনয়া গাছটিকে অবাক বিস্ময়ে দেখতে লাগলো। গাছটিতে লম্বা লম্বা পাতা, পাতায় আবার ছোট ছোট কাঁটা আছে। হঠাৎ দুটো পাতা লম্বা হয়ে এসে তনয়ার গলা চেপে ধরল। তনয়া পাতা দুটোকে তার গলা থেকে আলগা করার চেষ্টা করতে লাগলো। পাতার কাঁটা তার গলার হাতে ফুটে যাচ্ছে। তনয়ার দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে। সে এবার পাতা দুটোকে সর্বশক্তি দিয়ে ধরে প্রাণপণে দু হাত দিয়ে টেনে সরিয়ে দিল। তারপর তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল। এত সুন্দর একটা গাছ যে প্রাণঘাতী হতে পারে সেটা তনয়ার কল্পনাতেও আসেনি। তনয়ার গলার বাইরে গাছটির পাতা থেকে প্রচুর ছোট ছোট কাঁটা ফুটেছে। কাঁটাগুলো খুব ছোট এবং সেগুলো তার গলায় বসে গেছে। কাঁটার জ্বালায় তার গলা ধরে যাচ্ছে, তার জ্বালা করছে গলাটা। তনয়া গলার কাঁটাগুলো বের করতে পারছে না। সে তার হাতে ফোটা কাঁটা বের করছে। নিজের অজান্তেই তার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে, মা গো। কয়েকটা কাঁটা বের করে সে আর বের করতে পারছে না। সে আবার সামনের দিকে এগোতে লাগলো। যেতে গিয়ে একটা গাছে তনয়ার বাম হাতটা লাগলো। সাথে সাথে তার বাম হাতটা চুলকাতে শুরু করলো। এমনিতেই সারা হাতে ফোসকা গলে ঘা হয়ে রয়েছে, তার উপর চুলকাচ্ছে। সে না চুলকে থাকতেও পারছে না। সে বাধ্য হয়ে চুলকাতে লাগলো। হাতের ঘাগুলো থেকে রক্ত পড়তে লাগলো। বাম হাতটা ফুলে উঠেছে, প্রচণ্ড যন্ত্রণা করছে। তনয়া দাঁড়িয়ে পড়ল। একটু পরে পায়ের একটা আঙুলে সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলো। সে নিচে তাকালো, দেখলো একটা সুন্দর চক্রা বক্রা শামুক দাঁড়িয়ে আছে আর তার মুখটা বের করে তনয়ার পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরে আছে।
তনয়া শামুকটিকে সরিয়ে দিয়ে দেখল আঙুলের কিছুটা মাংস নেই। ওই শামুকই খেয়েছে। ক্ষত স্থান দিয়ে রক্ত পড়ছে। এই রকম রাক্ষসের শামুক সে কখনো আগে দেখেনি। তনয়া সেখান থেকে সরে গেল। তারপর আঙুলটা চেপে ধরে কিছুটা সময় বসে রইল। হাতের চুলকানি কিন্তু এখনো বন্ধ হয়নি। তনয়া থাকতে না পেরে মাঝে মাঝে হালকা করে বাম হাতটা চুলকাচ্ছে। তনয়া আবার উঠে এগিয়ে যাচ্ছে। সে একটা গাছের নিচে দিয়ে যাচ্ছে। হঠাৎ গাছটি তার শিকড় বাকড় দিয়ে তাকে জড়িয়ে ধরল। তনয়া ছাড়াবার চেষ্টা করেও পারছে না। এবার গাছটি তার ডালপালা দিয়ে তাকে পেঁচিয়ে ধরে ওপরে তুলছে। তনয়ার ডালপালা ভাঙার চেষ্টা করছে। ডালপালাগুলো নরম, তাই এদিক ওদিক বেঁকে যাচ্ছে, কিন্তু ভাঙছে না। ডালপালার খোঁচায় সে আরও ক্ষতবিক্ষত হচ্ছে। তনয়ার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। গাছের শিকড় সেই রক্ত চুষে নিচ্ছে। তনয়া ডালপালাগুলোকে মুচড়ে তার দিকে অন্য দিকে বেঁকিয়ে ধরে প্রচণ্ড জোরে চাপ দিচ্ছে। অনেকক্ষণ ধরে তনয়া এরকম করতে লাগলো। শেষে গাছের ডালপালাগুলো আলগা হলো আর তনয়া নিচে পড়ল। সে সাথে সাথে সেখান থেকে উঠে সরে গেল। তনয়া আর কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না। এখানে আরও অনেক ভয়ঙ্কর গাছ থাকতে পারে। তনয়া সব গাছকে সন্দেহের চোখে দেখছে। এবার তনয়ার সামনে একটা ফুল গাছ পড়ল। গাছটিতে বড় বড় ফুল ফুটে রয়েছে। ফুলের পাপড়িগুলোতে সব রঙের মিশ্রণ রয়েছে। অপূর্ব মনোমুগ্ধকর ফুল। তনয়া এক নজর দেখে সামনে এগোতে লাগলো। তনয়া এবার পাশের দিকে তাকালো। সে লক্ষ্য করল একটা বড় মাকড়সা তার দিকে আসছে। তনয়ার হাঁটতে কষ্ট হচ্ছে, তাও সে জোরে সামনের দিকে এগোচ্ছে। মাকড়সাটিও তার পিছন পিছন জোর গতিতে যাচ্ছে। একসময় মাকড়সাটি তনয়াকে ধরে ফেলল। সে তার পাগুলো দিয়ে তনয়ার একটা পা জড়িয়ে ধরে কামড় বসাতে গেল। তনয়া ভয় না পেয়ে মাকড়সাটিকে ধরে তাড়াতাড়ি ছুঁড়ে ফেলল। মাকড়সাটি পাশে থাকা একটা গাছের ওপর গিয়ে পড়ল। সাথে সাথেই মাকড়সাটি মারা গেল। তনয়া বুঝতে পারল পাশের এই গাছটিতে বিষ আছে। হাত দিলেই মৃত্যু অবধারিত। তনয়া এগোচ্ছে। হঠাৎ প্রচণ্ড হাওয়া ছাড়ল। মনে হচ্ছে ঝড় উঠেছে, সব কিছু উঠিয়ে নিয়ে চলে যাবে। সুড়ঙ্গের ভেতর এত হাওয়া কোথা থেকে আসছে সে জানে না, আর জানতেও চায় না। এখন কোনো কিছুতে সে আশ্চর্য হচ্ছে না, কারণ এই সুড়ঙ্গে সবই সম্ভব। আর এই সব দুর্যোগ উপেক্ষা করে তাকে লক্ষ্যে পৌঁছতে হবে। তনয়া আর সামনের দিকে এগোতে পারছে না। হঠাৎ তার চোখ দুটোতে কি যেন ঢুকে গেল। চোখ দুটো প্রচণ্ড জ্বালা করছে। সে চোখ দুটো ডলতে ডলতে নিচে বসে পড়ল। কিছুক্ষণ হয়ে গেল, ঝড় আর থামছে না। তনয়ার চোখ দুটো অনর্গল জল বেরোচ্ছে। সে চোখ খুলতেই পারছে না। সে হাত দিয়ে দেখে নিচ্ছে সামনে কোনো কাঁটাওয়ালা গাছ আছে কিনা, আর হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোচ্ছে। এবার প্রচণ্ড বেগে বাতাস বইতে লাগলো। তনয়াকে বাতাস কিছুটা পিছন দিকে ঠেলে নিয়ে গেল। তনয়া তাড়াতাড়ি মাটি চেপে ধরে উপুর হয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ হয়ে গেল। বাতাস একই রকমভাবে তীব্র গতিতে বয়ে যাচ্ছে। গাছপালার ডাল ভাঙার শব্দ হচ্ছে। গাছের পাতা পুঁতি তার পিঠের ওপর দিয়ে চলে যাচ্ছে। মোটা ডাল ভেঙে যদি তার পিঠে পড়ে, তনয়া সেই ভয়টাই পাচ্ছে। তনয়া বুঝতে পারল এ ঝড় থামবে না, এর মধ্যে দিয়েই তাকে এগোতে হবে। সে চোখ বন্ধ করে উপুর হয়ে শুয়ে শুয়েই সামনের দিকে এগোচ্ছে। যা হবার হবে, ভয় পেয়ে কোনো লাভ নেই। তনয়া বেশ কিছুটা পথ যাওয়ার পর মেঘ গগন বিদারী গর্জন করে উঠল। বিদ্যুৎ চমকালো। তনয়ার কানটা জ্বলে উঠল। এবার ঘন ঘন মেঘ গর্জন করে চলেছে। তনয়া উপুর হয়ে শুয়ে মাটি আঁকড়ে পড়ে আছে।
তনয়ার কাছেই থাকা একটা গাছের ওপর প্রচণ্ড শব্দে বাজ পড়ল। গাছটিতে আগুন জ্বলছে। তনয়া চিৎকার করল। তার দু কানে প্রচণ্ড জ্বালা করে উঠল। একটু পরে সে দোকানে হাত দিয়ে দেখল কান দিয়ে রক্ত বেরোচ্ছে। তার কানের পর্দা ফেটে গেছে। তনয়া যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর জ্বালাটা একটু কমল। তার কান দুটো ভারী হয়ে গেছে। তনয়া আবার চোখ বন্ধ করে শুয়ে শুয়ে এগোতে লাগলো। নড়লেই কানে বেশি ব্যথা করছে, তবুও তাকে এগিয়ে যেতে হচ্ছে। সে কিছুটা এগোবার পর বুঝতে পারল ঝড় থেমে গেছে, আশপাশটা শান্ত হয়ে গেছে। সে বহু কষ্টে চোখ খুলল। তার চোখ দুটো জ্বালা করে উঠল। এবার সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সামনে নদী দেখা যাচ্ছে। সে তার ক্ষত বিক্ষত শরীরটাকে টেনে নিয়ে নদীর কাছে গেল। নদীর জল রক্তের মতো লাল। তার মানে এই সেই রক্ত নদী, তার আকাঙ্ক্ষিত রক্ত নদী। সে আনন্দে উৎফুল্ল হলো। সে মা কালীকে ভক্তি ভরে প্রণাম করল। তারপর রক্ত নদীর পাড়ে বসে মা কালীর ধ্যান করতে লাগলো। 2 মাস হয়ে গেছে তনয়া মুখার্জি বাড়ি থেকে চলে গেছে। নকুল কাজের ফাঁকেও তাকে খুঁজে চলে। তনয়া যেখানেই থাকুক ভালো আছে জানতে পারলে তার মনটা শান্তি পেত। না বলে তার এই নিরুদ্দেশ হওয়া নকুলকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে। তনয়া চলে যাওয়ার পর থেকে রতিকান্ত আর তার ছেলেরা তার ওপর অমানসিক নির্যাতন শুরু করেছে। তারা কখনো তাকে একটু বিশ্রাম করার সময় দেয় না। একটার পর একটা কাজ ধরিয়ে দেয়, আর কারণে অকারণে প্রচণ্ড মারে। তৃষ্ণারও দম ফেলার ফুরসত নেই। তার একটার পর একটা কাজ লেগেই আছে। ঘরের কাজ করার পাশাপাশি কর্তামশাই আর চন্দ্রাণীর দেখাশোনাও তাকে করতে হচ্ছে। বেচারি খাটতে খাটতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। পরমাদেবী তনয়া যাওয়ার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন কোনো মতে শশীকান্তকে খাবারটা দিয়ে আসেন। তাও নকুল বা তৃষ্ণা তাকে ধরে পুকুর পার অবধি নিয়ে যায়। শশীকান্তের খাবার খাওয়া হয়ে গেলে তিনি থালা গ্লাস নিয়ে পুকুরের এপারে এলে নকুল আর তৃষ্ণা দুজনের কেউ একজন তাকে আবার ধরে নিয়ে আসে। চন্দ্রাণীর কোমরে অস্ত্রোপচার হয়েছে। সে হাঁটা চলা করতে পারে না। ডাক্তারবাবুরা বলেছেন সে আর কখনো হাঁটা চলা করতেও পারবে না। তাকে মাঝে মধ্যে তৃষ্ণা আর নকুল ধরে হুইল চেয়ারে বসিয়ে দোতলার বারান্দায় নিয়ে যায়। চন্দ্রাণীর মেজাজ আরও খিটখিটে হয়ে গেছে। নকুল আর তৃষ্ণা তারা এত সেবা যত্ন করেও চন্দ্রাণী তাদের সাথে দুর্ব্যবহার করেই চলেছে। নকুল মাঠে চাষের জমিতে কাজ করে। দুপুর 3:30 নাগাদ সে বাড়ি ফিরল। তৃষ্ণা তাকে খেতে দিল। সে খেয়ে পুকুর পাড়ে গিয়ে বসল। তৃষ্ণা থালা বাসন ধুয়ে পুকুর পাড়ে গেল। তারপর নকুলের পাশে বসে বলল, এখানে বসলে যে নকুলদা? এই বাড়ির ভেতরের এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। তা আমি জানি, অনেক দিন এখানে বসতে দেখি না তো, তাই জিজ্ঞাসা করলাম। অবশ্য সময় পেলে তো বসবে। এই জায়গাটায় বসে তুমি তোমার বাবার ঘরের দিকে তাকিয়ে থাকো, তাকে অনুভব করো। সেটা আমি বুঝি। খুব দেখতে ইচ্ছা করে বাবাকে, তাই না? নকুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে মাথা নিচু করল। অরুণ দোতলা থেকে নকুল আর তৃষ্ণাকে কথা বলতে দেখে নিচে নেমে পুকুর পাড়ে এলো। অরুণ রাগান্বিত হয়ে বলল, দুজনে এখানে বসে বেশ তো আড্ডা দিচ্ছিস, কোনো কাজ নেই তোদের? চরম ফাঁকিবাজ তোরা। তৃষ্ণা নরম সুরে বলল, সকাল থেকেই তো খাটছি, নকুলদাকে এখানে বসে থাকতে দেখে এলাম। নকুলদা সেই কোন সকালে কাজে বেরিয়ে একটু আগে ফিরে। তোকে আর নকুলের কাজের ফিরিস্তি দিতে হবে না, নিজের কাজগুলো মন দিয়ে কর গিয়ে।
তৃষ্ণা মুখ অন্ধকার করে চলে গেল। অরুণ নকুলের কান ধরে জোরে মুলে দিয়ে বলল, হারামজাদা, দুজনের সারাক্ষণ কাজের ফাঁকি দেয়া না, আর কিছু নেই তোদের। এত গল্প করিস কিসের রে? আমার জামা কাপড়গুলো আয়রন করেছিস? নকুলের কানটা জ্বালা করছে। সে কানে হাত দিয়ে বলল, কাল আয়রন করে এনেছিলাম। আমার ঘরের বোতলে জল ভরে রেখে আয়। সব বোতলগুলো ভরে রেখেছি দাদা, ওই জল ফেলে আবার গিয়ে জল ভর। নকুল বোতলে জল ভরতে গেল। একটু পরে রতিকান্ত বাইকে করে এলো। সে ডাকলো, নকুল, এই নকুল হারামজাদা, পাজিটা কোথায় গেলি রে? নকুল দোতলায় ছিল। সে ছুটে এলো। বলি, আসতে এত দেরি হলো কেন? আমি দোতলায় ছিলাম জেঠু। কাছে আয়। নকুল রতিকান্তের কাছে গেল। রতিকান্ত তার গালে কষি একটা চড় মেরে বলল, দোতলা থেকে আসতে কতটা সময় লাগে সেটা আমাকে শেখাচ্ছিস? এক্ষুনি বাজারে যা। রতিকান্ত কিছু জিনিসের ফর্দ তার হাতে দিয়ে বলল, এগুলো কিনে রংমহলে রেখে আসিস। নকুলের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে চর খেয়েছে, সেজন্য তার মন খারাপ হয়নি। চর তো সে রোজই খায়। জেঠু রংমহলে জিনিসগুলো কিনে রাখতে বলছে মানে সে বুঝতে পারছে আজ কাউকে রংমহলে ধরে আনবে জেঠুর লোকেরা। জেঠু তার ছেলেরা তাদের বন্ধুবান্ধবের শিকার হবে কোনো মেয়ে বা বউ। নকুল চুপচাপ দাঁড়িয়ে আছে। রতিকান্ত ধমক দিয়ে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে কি ভাবছিস তুই? শোন, পাঁচু গুন্ডা এখানে নেই, বাইরে গেছে। তাই তুই রাতে পাঁচুর দুজন সাগরেতের সাথে গিয়ে মোহনের বউটাকে তুলে এনে রংমহলে রেখে আসবি। নকুল সাহস সঞ্চয় করে বলল, আমি এ কাজ করতে পারবো না জেঠু। কি বললি? আর একবার বল। আমি পারবো না। রতিকান্ত এদিক ওদিক তাকিয়ে একটা গাছের ভাঙা ডাল দেখতে পেল। সে ডালটিকে হাতে তুলে নিল। তারপর সেটা দিয়ে নকুলকে এলো পাথারি মারতে লাগলো। তৃষ্ণা সেটা দেখে পরমাদেবীর কাছে গিয়ে তাকে ঘটনাটা বলল। পরমাদেবী অসুস্থ শরীর নিয়ে ছুটে এসে বলল, ওকে আর মারিস না, ছেড়ে দে। হাড় কয়খানা ছাড়া আর ওর গায়ে কিছু নেই। তোরা ওকে খাটাতে খাটাতে আর মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিস। রতিকান্ত যেন পাগলা কুকুর হয়ে গেছে। সে নকুলকে মেরেই যাচ্ছে। পরমাদেবী তার হাতের থেকে লাঠিটা কাটতে গেল। সে পরমাদেবীকে জোরে ধাক্কা মারল। পরমাদেবী ছিটকে পড়ে যাচ্ছিলেন। তৃষ্ণা তাকে ধরে নিল। পরমাদেবী বললেন, তোর মতো পাপী ছেলেকে জন্ম দেওয়ার আগে আমার কেন মৃত্যু হলো না? আর কত পাপ কাজ করবি তোরা? সব কিছুর একদিন শেষ হয়, কিন্তু তোদের পাপের কোনো শেষ নেই। বংশ পরম্পরায় তোরা পাপ করেই যাচ্ছিস। রতিকান্ত এবার লাঠিটা পরমাদেবীর গায়ের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বাইক নিয়ে আবার বেরিয়ে গেল। রতিকান্ত এখন আগের চেয়ে আরও বদমেজাজি হয়ে গেছে। সে একটুও শোধরায়নি, বরং আগের থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। লোকের জমি জায়গা ভয় দেখিয়ে নিজের নামে লিখে নেওয়া, অন্যের গাছ কেটে নেওয়া ইত্যাদি নানা রকমের অত্যাচারের মাত্রা তার বেড়েই চলেছে। রাজমহল আর রংমহলে দুই জায়গাতেই তার কথা মতো তার লোকেরা প্রায় মেয়ে মানুষদের জোর করে তুলে নিয়ে আসে। সে তাদের সাথে সহবাস করতে না পারলেও তাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করে মনের স্বাদ মেটায়। তার ছেলেরা আর অন্যরা তাদের সাথে সহবাসে লিপ্ত হয়। সে সেটা দেখে মজা পায়। এলাকার মানুষেরা রতিকান্ত আর তার ছেলেদের অত্যাচারে এখন আরও বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। নকুলের গা, হাত, পা সব ফুলে গেছে। তার চোখ দিয়ে জল পড়ছে না। তৃষ্ণা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে নকুল শত অত্যাচারেও এখন আর কাঁদছে না। তনয়া যাওয়ার পর থেকে কেমন একটা হয়ে গেছে সে। তৃষ্ণা পরমাদেবী আর নকুলকে ধরে পরমাদেবীর ঘরে নিয়ে গেল। ফ্রিজ থেকে বরফ আনলো,
তারপর নকুলের ফোলা জায়গায় সে বরফ ঘষতে ঘষতে বলল, তনয়া এখানে থাকলে জেঠু নকুলদাকে মারতেই পারত না। তনয়া ওর জাদু শক্তি দিয়ে জেঠুকে শায়েস্তা করত। ও খুব ভালো আর বুদ্ধিমতী মেয়ে ছিল। পরমাদেবী কেঁদে উঠে বললেন, মেয়েটার কথা মনে পড়লে বুকটা হু হু করে ওঠে। বরুণ পরমাদেবীর ঘরে উঁকি দিয়ে বলল, বেশ তো আছিস তোরা, তিনজনে মিলে গল্প গুজব করা ছাড়া তোদের কোনো কাজকর্ম নেই না? তিনজনই বরুণের দিকে তাকালো। তৃষ্ণা বলল, সারাক্ষণ তো খাটি আমরা, কোথায় গল্পগুজব করি? বরুণ ঘরে ঢুকে তৃষ্ণার চুল টেনে ধরে বলল, এত শাস্তি দি তাও শোধরাস না, আর কথা বলবি? তৃষ্ণার চুলে প্রচণ্ড লাগছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। সে বলল, আর বলবো না, ছেড়ে দিন। বরুণ চুলটা ছেড়ে দিয়ে বলল, যা চেহারা তোদের, তাতে গায়ে হাত দিতেও ঘেন্না করে। পরমাদেবী অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বললেন, আর তুই তো হাতি, রাস খাবার গিলছিস আর গতর বানাচ্ছিস। বরুণ বলল, এই বুড়ি, কি বললি রে? তৃষ্ণা নরম সুরে বলল, কিছু না ছোটবাবু, কিছু লাগলে বলুন। নকুল চুপচাপ শুনছে। এই নকুল, বাজারে গিয়ে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। কথাটা বলে সিগারেট কেনার টাকাটা নকুলের দিকে ছুঁড়ে দিয়ে বরুণ ঘর থেকে বেরিয়ে গেল। নকুল সিগারেট আনতে বাজারে গেল। তৃষ্ণা দোতলায় চন্দ্রানীর কাছে গিয়ে দেখল সে খাটের ওপর পায়খানা প্রস্রাব করে পড়ে আছে। তৃষ্ণা সব কিছু পরিষ্কার করে চন্দ্রানীকে বলল, জেঠিমা চা খাবে? নিয়ে আয়। তৃষ্ণা চা করে এনে বলল, এই নাও জেঠিমা। চন্দ্রানী চায়ে 1 চুমুক দিয়ে চিৎকার করে বলল, এটা চা হয়েছে? একদম মিষ্টি হয়নি। তোমার সুগার আছে, সেজন্য ডাক্তার তোমাকে মিষ্টি খেতে নিষেধ করেছেন। ডাক্তার বললেই শুনতে হবে, তুই খাই চা, বলে চন্দ্রানী চায়ের কাপটা ছুঁড়ে মারল তৃষ্ণার দিকে। তৃষ্ণার হাতে লেগে কাপটা মেঝেতে পড়ে ভেঙে গেল। গরম চা তৃষ্ণার হাতে পড়েছে, জ্বালা করছে। সে হাতে চাপ দিয়ে নিচের তলায় যাচ্ছে পোড়া জায়গায় বরফ ঘষতে। চন্দ্রানী ঝাঁঝে উঠে বলল, আগে এগুলো পরিষ্কার করে তবে ঘর থেকে বেরোবি, নইলে। তৃষ্ণা হাতের ফোসকা পড়ে গেছে, যন্ত্রণায় তার চোখে জল এসে গেছে। সে মেঝেতে পড়ে থাকা ভাঙা চায়ের কাপের টুকরো আর চা পরিষ্কার করতে লাগলো। এভাবে রোজই তৃষ্ণার এদের লাথি ঝাঁটা খেয়ে দিন কাটছে। 6 মাস হয়ে গেছে তনয়া মা কালীর ধ্যান করছে। তার উরুর কাছে কুমিরে কামড়ে খুবলে নেওয়া জায়গায় পচন ধরেছে, পোকা হয়েছে সেখানে। সারা শরীরের ক্ষত স্থানগুলোতে দগদগে ঘা হয়ে গেছে। তার শরীরের নানা জায়গা দিয়ে পুঁজ বেরোচ্ছে। শরীরের কিছু কিছু জায়গা দিয়ে মাংস খসে পড়ছে। তার গা দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। তনয়ার সেসব দিকে হুঁশ নেই। সে চোখ বন্ধ করে এক মনে মা কালীর ধ্যান করে যাচ্ছে। তার শরীরটা কঙ্কাল হয়ে গেছে, এখনো নিঃশ্বাস আর প্রশ্বাস চলছে। তনয়ার সামনে এক দল হরিণ এলো। অসাধারণ দেখতে হরিণগুলো। তার মায়াবী দৃষ্টিতে তনয়ার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে সবাই সমস্বরে ডাকতে লাগলো। তনয়া চোখ মেলল না। কিছুক্ষণ ডেকে তারা চলে গেল। একটা বড় কেউটির সাপ এসে তনয়ার সামনে ফনা তুলল। সে তনয়ার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করছে। তনয়া চোখ খুলল না। এবার সাপটি তনয়ার চারপাশে ঘুরে তার গায়ে উঠে তাকে জড়িয়ে ধরল। তনয়া একইভাবে মা কালীর ধ্যান করে যাচ্ছে। সাপটি তনয়ার মাথার ওপর উঠে তার মাথার ওপর ফনা তুলল। এবার এদিক ওদিক মুখ করে ফোঁস করছে। কখনো বা ঝুলে তনয়ার মুখের ওপর পড়ছে। তনয়া কোনো সাড়া দিচ্ছে না। সাপটি কিছুক্ষণ পর আস্তে আস্তে নিচে নেমে গেল। কয়েকজন ভূতপেতনি তনয়ার মুখের কাছে কান খাড়া করল। তনয়ার ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে মা কালীর নাম ভেসে আসছে। ভূতপেতনির দল
তনয়ার ধ্যান ভাঙার জন্য বিভিন্ন রকমের কসরত করতে লাগলো। বিফল হয়ে শেষে তারা অদৃশ্য হলো। হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ হলো। তনয়ার সামনে মাটি ফুঁড়ে মা কালীর মূর্তি বের হলো। কেউ যেন তনয়ার ধ্যান ভাঙিয়ে চোখ খুলে দিল। তনয়া সামনে মা কালীর মূর্তিকে দেখে ভক্তি ভরে প্রণাম করল। চোখে তার শ্রাবণের ধারা ঝরে পড়ছে। সারা শরীর তার পচে গেছে। সে শরীরে অসহনীয় যন্ত্রণা অনুভব করছে। তার শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। সে এবার উঠে দাঁড়ালো। তনয়া আশ্চর্য হলো, এই অবস্থায় তার দাঁড়াতে কোনো কষ্ট হচ্ছে না। সে আশেপাশে কোনো পাত্র দেখতে পেল না যেটাতে করে সে রক্ত নদীর জল আনবে। নদীর পাড়টা উঁচু। তনয়া শরীরের যন্ত্রণা উপেক্ষা করে ধীরে ধীরে হেঁটে রক্ত নদীর জলের কাছে গিয়ে বসল। সে সতর্ক রয়েছে যাতে নদীতে তার পা না পড়ে, তাহলে তার এত কষ্ট করে এখানে আসা বৃথা হয়ে যাবে। সে তার হাত দুটোর দিকে তাকিয়ে মা কালীকে উদ্দেশ্য করে বলল, মা গো, আমার এই পচা হাতের জলে তুমি স্নান করো। তনয়া এবার রক্ত নদীতে তার হাত দুটো ডোবালো। দুটো হাতের তালু এক করে সে জল তুলল। তনয়া আশ্চর্য হলো, তার হাতের যেটুকু অংশ রক্ত নদীতে ডুবেছে সেটুকুতে আর ঘা নেই। সে জলটা যাতে তার পায়ে না পড়ে তেমন সাবধানে কালী মূর্তির সামনে এলো। এবার সে কালী মন্ত্র জপ করছে আর মায়ের মূর্তির মাথায় ধীরে ধীরে হাতের জলটা ঢালছে। জল ঢালা হলে সে আবার জল আনতে যাচ্ছে। 3 বার তাকে মা কালীর মূর্তির মাথায় জল ঢালতে হবে। হঠাৎ তনয়ার মনে হলো, সে জল আনার সময় 2-1 ফোঁটা জল মাটিতে হয়তো পড়েছে। একই পথ দিয়ে গেলে যদি সেই জলে তার পা পড়ে, তাহলে তীরে এসে তার তরি ডুববে, অর্থাৎ সে ভস্ম হয়ে যাবে। তাই সে একটু সরে গিয়ে নদীর কাছে গেল। সাবধানে জল এনে মায়ের মূর্তির মাথায় মন্ত্র জপ করতে করতে ঢালল। তৃতীয়বার আবার একটু সরে আর এক জায়গা দিয়ে গিয়ে সে জলের পাশে দাঁড়ালো। তার সারা শরীরটা যন্ত্রণায় ঝিলিক দিয়ে উঠল। মাথাটা কেমন ঘুরে গেল। সে রক্ত নদীতে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল। তারপর তাড়াতাড়ি বসে পড়ল। তার বুকটা কেঁপে উঠল। নদীতে তার পা পড়লেই আর ভাবতে পারে না তনয়া। সে সাবধানে 2 হাতের তালুতে জল তুলে নিয়ে যাচ্ছে। উঁচু পাড়ে উঠতে গিয়ে সে হোঁচট খেতে খেতে বেঁচে গেল। তার উড়ুতে উড়ুতে ঘষা লাগলো। প্রচণ্ড যন্ত্রণা করে উঠল। তবুও তনয়া যন্ত্রণার দিকে ধ্যান দিল না। তার চোখ তার হাতের জলের দিকে। সে সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে মা কালীর মূর্তির সামনে গিয়ে কালী মন্ত্র জপ করতে করতে নিষ্ঠা ভরে মা কালীর মূর্তির মাথায় রক্ত নদীর রক্ত জল ঢালল। জল ঢালা শেষ হলে কালী মূর্তিটি মানবীতে পরিণত হলো, অর্থাৎ স্বয়ং মা কালী মানুষ রূপে তার সামনে। মা কালী তনয়ার দিকে হাত রাখল। মায়ের হাত থেকে আলো বেরিয়ে তনয়ার শরীরে পড়ল। তনয়ার সমস্ত ক্ষত ঠিক হয়ে গেল। তার শরীর আবার আগের মতো হয়ে গেল। মা কালী বললেন, তোর সাধনায় আমি মুগ্ধ হয়েছি। তুই আমার সাধনায় সিদ্ধি লাভ করেছিস। তনয়া যার সাধনা করার জন্য এত কষ্ট সহ্য করেছে, স্বয়ং সেই মা কালী তার সামনে। তার চোখ দুটো দিয়ে অবিরাম ধারায় জল বের হচ্ছে। মা কালী বললেন, আমি স্বয়ং তোর সামনে। আমার সাধনা করার জন্য অনেক কষ্ট সহ্য করে তুই এখানে এসেছিস। এখানে আসতে গিয়ে তুই ক্ষতবিক্ষত হয়েছিস। তোর শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে। তুই কখনো লোভ করিসনি। নানা রকম প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যভ্রষ্ট হোসনি। আমি তোর আচরণে
সন্তুষ্ট হয়েছি। তোর তন্ত্র সাধনার শক্তি তুই ফিরে পেয়েছিস। তন্ত্র সাধনার শক্তি আর কালী সাধনার শক্তি মিলে এমন এক বিরাট শক্তি তৈরি হয়েছে, তার মোকাবিলা কোনো শুভ বা অশুভ শক্তি কোনো কিছুই করতে পারবে না। এখন থেকে তুই এই বিরাট শক্তির অধিকারী হলি। তুই যে কোনো রূপ ধারণ করতে পারবি। তুই না চাইলে তোর উপস্থিতি কেউ টের পাবে না। তুই চাইলে সব কিছু দেখতে পারবি, জানতে পারবি, অশুভ শক্তির বিনাশ ঘটাতে পারবি। তবে মনে রাখিস, তোর বহু কষ্টে অর্জিত এ কালী সাধনার শক্তি ভালো কাজে ব্যয় করিস, নইলে কিন্তু তুই ভস্ম হয়ে যাবি। সুড়ঙ্গের ভেতরে তুই যে কষ্ট করে রক্ত নদীর কাছে এসে পৌঁছেছিলি, সে কথা সুড়ঙ্গের বাইরে গেলে তোর মনে থাকবে না। তুই যদি তোর কাজ শেষ করে এখানে এসে আমার কাছে থাকতে চাস, তবে থাকতে পারবি। কোনো দরকার হলে আমায় স্মরণ করিস, আমি তোর কাছে পৌঁছে যাব। তনয়া মা কালীকে বলল, মা গো, তুমি তো জানো আমি কেন তোমার সাধনা করতে এসেছি। আমি যেন মুখার্জি বাড়ির পাপিষ্ঠদের উপযুক্ত সাজা দিতে পারি আর নির্দোষীদের মুক্তি দিতে পারি। ও বাড়িতে থাকা সব রহস্যের সমাধান করতে পারি। এই বলে তনয়া মাকে প্রণাম করার জন্য মাটিতে মাথা ঠেকালো। তথাস্তু, এই বলে মা কালী অদৃশ্য হলেন। তনয়া প্রণাম শেষে মাথা তুলে দেখল সে সুড়ঙ্গের বাইরে সেই ঝর্ণার কাছে আছে। অপূর্ব লাগছে ঝর্ণাকে। সুড়ঙ্গটিকে আর দেখাই যাচ্ছে না। সুড়ঙ্গের জায়গা দিয়ে ঝর্ণার জল পড়ছে। তনয়া ঝর্ণার দিকে তাকিয়ে মা কালীকে অনুভব করে প্রণাম করল। আজকে শুনলেন পেতনির প্রতিশোধের 46 থেকে 49 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।